বাঙালি শ্রমিক উনি জানেন এরা বাঙালি শ্রমিক? মুখে বাংলা বললে কি তারা বাঙালি হয়ে যায়? মাছ ভাত খেলেই বাঙালি হয়ে যায়? তাহলে বাংলা আপনি দেখবেন যে এই রাজ্যের একটা ভুয়ো ভোটার ভোট দেবেন না, আপনার চোখের সামনেই হবে, কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনার তাহলে মমতা ব্যানার্জিকে কেন গ্রেপ্তার করা হবে না? কারণ তিনি যে নাচই নাচুন, দিনের শেষে কিন্তু নটরাজটা মনে রাখবেন, নটরাজের নাচ কিন্তু আমরা এখনও শুরু করিনি। সেটা শুরু করলে অনুপ্রাণিত হওয়ার আগে আপনারা কিন্তু এটা চিন্তা করে দেখবেন, কারণ আপনাদের চাকরি নিয়ে কিন্তু টানাটানি হতে পারে যদি আপনারা বাংলার লজ্জা উনি বাংলার গর্ব নন। দু 2005-এ চিত্রনাট্যটা একই ছিল। তখন বলেছিলেন আমি বেঁচে থাকতে অনুপ্রবেশকারীদের এবং ভুয়ো ভোটারদের ভোটার তালিকায় থাকতে দেব না। কথাটা এক, প্রেক্ষাপটটা পাল্টে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি বাঁচুন, আপনি অনেক দিন বাঁচুন, আপনি সুন্দর দীর্ঘজীবী হন, কিন্তু আপনি দেখবেন যে এই রাজ্যের একটা ভুয়ো ভোটার ভোট দেবেন না, আপনার চোখের সামনেই হবে, কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনার যে দাবি সেই দাবিটাই তো এখন পূর্ণ হচ্ছে। আপনার আপত্তিটা কোথায়? নাকি সেই ভুয়ো ভোটাররাই এখন আপনার ভোটার, সেই ভুয়ো ভোটাররাই আপনার কোর দুধেল গাই ভোটার? এই প্রশ্নটা করতে ইচ্ছা করছে। আর ভাষা আন্দোলন, আপনি কি বলছেন? অনন্যা ভাষা আন্দোলন, যে মুখ্যমন্ত্রী তার ভাষা, তার শখের কেষ্টা যাকে নিয়ে পাশে হেঁটেছেন তার মুখের ভাষা, এবং তার পাশে আরেকজন হেঁটেছিলেন নিয়ে ববি হাকিম, তার মুখের ভাষা, যিনি বলেছিলেন যে এই বাংলায় একদিন এমন দিন আসবে অধিকাংশ 50% বেশি মানুষ তারা উর্দুতে কথা বলবেন, আপনি তাদের নিয়ে ভাষা আন্দোলন করছেন? কেষ্টার মুখের ভাষার পরে আপনি বলছেন কোনো বাংলার মা বোনরা তারা বলবেন যে এই ভাষা আন্দোলনের আপনার পাশে অন্যতম শরিক হচ্ছে কেষ্টা? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ভয় পেয়েছে। মমতা জেনে গেছে জনতা। কারণ মমতা ব্যানার্জি ইতিমধ্যেই এই ভাষা আন্দোলনের নামে যে মিথ্যাচার করছেন, সেই ভাষা আন্দোলনের নামে তিনি ভুয়ো ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চাইছেন। প্রাইজ পোস্টিং তো পেয়ে গেল কেসটা, স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই কালচারেই বিশ্বাস করেন। মুখে বলছেন মা মাটি মানুষের নেত্রী, অথচ একজন রাজ্যের মা, সেই পুলিশ অফিসার যিনি মৃতা, লিটন হালদারের মা, তিনি মৃতা, সেই মা এবং তার স্ত্রীকে যৌন প্রস্তাব, ধর্ষণের প্রস্তাব দেওয়া কেষ্টাকে মমতা ব্যানার্জি তাকে প্রমোশন দিয়েছেন। তো এটাই তো রাজ্যের মানুষের জানা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুখে এক মনে এক, তার মনে ছিল কেষ্টা বেশ করেছিস বলেছিস। আর লজ্জা করে না? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হয়ে আপনি নিজের পুলিশের পরিবারকে বাঁচাতে পারেন না? কোন ভরসায় অন্যান্য পুলিশ তারা আপনার হয়ে ডিউটি করবে? আমি রাজ্যের পুলিশদের বলবো যে দেখেছেন তো লিটন হালদারের কী অবস্থা, কেষ্টার কী অবস্থা, যে গালাগালি দিল, যে হুমকি দিল, যে নোংরা ভাষা ব্যবহার করলো, মমতা ব্যানার্জি তাকে পাশে রাখে, তাকে প্রমোশন দেয়। আর যে প্রতিবাদ জানিয়েছিল নিজের স্ত্রী এবং মায়ের সম্মানের জন্য, তাকে এখন সে কি বলবো, অন্ধকারে তলিয়ে যাবে। খুব শিগগিরই আসবে, ধীরে ধীরে মিডিয়ার যখন কাভারেজ বন্ধ হয়ে যাবে, যখন স্বাভাবিক কারণে মানুষ ভুলে যাবে, তখন এই লিটন হালদারকে কোন অজপাড়াগায় ধপধপে গোবিন্দপুরে পাঠিয়ে দেন, সেটাই অপেক্ষার এবং সেটাই হবে। বাস্তবে মিলিয়ে দেখবেন। উনি কখনো আইনের কোনো কাজ করেছেন? আইন মাফিক কাজ করলে ইতিমধ্যে তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ডিএর বকেয়া মেটাতে হবে। মিটিয়েছেন? মেটাননি। ইতিমধ্যেই উনি ব্যাকডোর দিয়ে, যেখানে ধর্ম নিরপেক্ষতার কথা আমাদের সংবিধানে বলা হয়েছে, উনি ওবিসি মাধ্যমে তিনি তার পছন্দের দুধেল গায়ে ভোটারদের ঢোকাচ্ছেন, সেটা আইন মাফিক না। উনি এই রাজ্যে যে ঘটনাগুলি ঘটছে, এতগুলো চুরি, এতগুলো দুর্নীতি, সেগুলোকে আইন মাফিক না। সবথেকে বড় কথা হচ্ছে এই যে বিএলওদের উনি যে ধমকি দিচ্ছেন, বিএলওরা রাজ্য সরকারি কর্মচারী, ওনার ব্যক্তিগত কর্মচারী নয়। ওনাদের মাইনে মমতা ব্যানার্জি দিচ্ছেন না, ওনার মাইনে আমরা দিচ্ছি, আমরা করদাতারা দিচ্ছি। এবং
আমি অনুরোধ করব, আমি সত্যি কথাই বলছি, এই বিএলওদের যখন তারা যাবেন সার্ভে করতে, নিবিড় সার্ভে করতে যখন যাবেন, তাদের সুরক্ষার বন্দোবস্ত এই রাজ্যের পুলিশ, আমি জানি না কতটা করতে পারবেন, দরকার হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে। কারণ এই রাজ্যের পুলিশকে তো আমরা দেখছি যে নিজের মা বোনকে যারা রক্ষা করতে পারে না, নিজের স্ত্রীকে, মাকে, ওই তৃণমূলের ওই গুন্ডা মাফিয়ার ডাকাত নেতাগুলো যে নোংরা ভাষা বলে দিয়ে বেরিয়ে যায়, তারপরেও তাদেরকে কিছু ব্যবস্থা নেওয়া হয় না, সেই পুলিশ কি করে আমাদের সরকারি কর্মচারীদের রক্ষা করবেন? আমি সরকারি কর্মচারীদের বলবো যে আপনাদের দরকার হলে আপনারা নিজেরা যখন যাবেন, দরকার হলে নিজেদের লোকদের নিয়ে যাবেন, বা আপনারা দরবার করুন নির্বাচন কমিশনারের কাছে বা নির্বাচন কমিশনের কাছে যে আপনাদের সুরক্ষার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা যেন তারা করেন। তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী খেলা হবেন নাম করে বলে আমাদের শয়ে শয়ে কর্মীদের খুন করে যে দল, এবং যে দল তারপরে বলেন যে কিছু হয়নি, কোথায় কী হয়েছে, ফেক নিউজ, সেই দল পারে না, সে সরকার পারে না, এনো কাজ নেই। আবার শেষে বলছি, বিএলওরা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কেনা গোলাম নয়, তারা সরকারি কর্মচারী। আপনি চিন্তা করবেন না যে সরকার আসে সরকার যায়, এই সরকার অস্তমিত, পরবর্তী সরকার যখন আসবে তখন যাদের যাদের উপর ব্যবস্থা করা হয়, মানে যদি তারা আপনাদের অনুপ্রাণিত হয়ে তারা অসৎ উপায়ে কাজ করে, তাদের ব্যবস্থা হবে। এবং খুব ইন্টারেস্টিংলি একটা কথা বলতে চাই আপনাদের, 56 জন ইতিমধ্যেই, সম্ভবত 56 জন বিহারে বিএলও অফিসার যারা এরকম অসৎ কাজ করেছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। দরকার হলে এই প্রণিধানও আছে নির্বাচন কমিশনের আইনে যে তাদের দরকার হলে জেল হবে, তাদের চাকরি নিয়ে টানাটানি হবে। তাই আমি অনুরোধ করবো বিএলও অফিসারদের, অনুপ্রাণিত হওয়ার আগে আপনারা কিন্তু এটা চিন্তা করে দেখবেন, কারণ আপনাদের চাকরি নিয়ে কিন্তু টানাটানি হতে পারে যদি আপনারা অসৎ উপায় অবলম্বন করেন। তাই সাধু সাবধান। 100% এটা নিয়ে সন্দেহ আছে। আচ্ছা আমাকে বলুন তো, শেখ সাদ রাডি যার নাম সন্ত্রাসবাদী, তার নাম শুধুমাত্র সে অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী ভুলে যান, দুটো বিধানসভায় তার নাম। আপনি চিন্তা করুন তো, লাভলি খাতুন মালদার পঞ্চায়েত সদস্য, সে অনুপ্রবেশকারী, ভাবতে পারছেন? আপনি চিন্তা করুন এই নাকাশিপাড়া এবং সম্ভবত বেথুয়াডহরিতে বা হরিহরপাড়া, এরকম দুটো জায়গায় এই আরেকজন আছে বিউটি খাতুন বা কিছু নাম, তার দুটো জায়গায় ভোটার কার্ডে নাম রয়েছে, কালীগঞ্জ এবং নাকাশিপাড়ায় তার নাম রয়েছে। এটা আমরা কি করে জানলাম? যখন নাকাশিপাড়ায় উপনির্বাচনের আগে যখন আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে গেছিলাম, 6000 মৃত ভোটারের নাম বেরিয়েছে। আপনি যদি শুধু এই হিসাবটা করেন যে 6000 একটা বিধানসভা কেন্দ্রে যদি বেরোয়, 294টা কেন্দ্রে, এটা হিসাবটা হয় প্রায় 16 লক্ষ। এটা শুধু মৃত ভোটার। এছাড়া রয়েছে যারা এই রাজ্যে অনুপ্রবেশকারী, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড দিয়ে রয়েছে। প্রতিদিন একটা না একটা খবর দেখানো হচ্ছে, প্রতিদিন একটা না একটা আপনারা দেখাচ্ছেন যে কিভাবে বাংলাদেশি রোহিঙ্গা তারা এখানে এসে কিছু টাকা দিয়ে, 16,000 17,000 টাকা দিয়ে তারা ভোটার কার্ড তৈরি করছে। ভাবতে পারছেন? এটা ব্যবসায় তৃণমূল এখন পরিণত করে ফেলেছে। বেশি দূরে যেতে হবে না, আমার বাড়ির পেছন দিকে একটুখানি দূরে গুলশান কলোনি, সেখানে যান, সেখানে গিয়ে আপনারা, আমি অনুরোধ করছি আপনারা সংবাদ মাধ্যম, আপনারা গিয়ে দেখুন, তদন্ত করুন সেখানে কি ভয়ঙ্কর অবস্থা। সেখানে ভোটার কেন্দ্র পর্যন্ত বানিয়ে দেওয়া হয়েছে। এই গুলশান কলোনিতে যারা রয়েছেন তাদের ভোটার কার্ড, আধার কার্ড স্ক্রুটিনি করা হোক, তাহলেই বেরিয়ে যাবে যে কি পরিমাণ একটা জায়গায় একটা রাজ্য সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে তারা ক্ষমতায় থাকতে চাইছে। অর্থাৎ 2021-এও যেটা হয়েছে এখন তো বোঝা যাচ্ছে। তা না হলে মমতা ব্যানার্জি এত চিড়বিড় করে উঠতেন না, তা না হলে উনি বুঝতে পারতেন না উনি ছৌ নাচ, তারপরে কী সব বললেন আপনি, কী সব নাচ টাচ করবেন। এই রাজ্যে পাগলু ডান্স চলছে, পাগলু ডান্স করে রাজ্যের মানুষকে ভুল দেখানো হচ্ছে। আর এইটা কথা বলতে পারি যে নাচই নাচুন, দিনের শেষে কিন্তু নটরাজটা মনে রাখবেন, নটরাজের নাচ কিন্তু আমরা এখনও শুরু করিনি, সেটা শুরু করলে দুঃখ। বাঙালি শ্রমিক উনি জানেন, এরা বাঙালি শ্রমিক, মুখে বাংলা বললে কি তারা বাঙালি হয়ে যায়? মাছ ভাত খেলেই বাঙালি হয়ে যায়? তাহলে বাংলাদেশে যার জনসংখ্যা 12 থেকে 14 কোটি, আমি জানি না কত ওদের আছে, সেই জনসংখ্যা, তারাও তো বাংলা বলেন, তাহলে তারাও কি পশ্চিমবঙ্গবাসী? মানে
আমি তো জানতাম উনি ক্রিকেটার, তারপরে হলেন শিল্পপতি, এখন উনি বিশিষ্ট উনি সেফোলজিস্ট হয়ে গেছেন নাকি উনি অ্যানথ্রোপোলজিস্ট হয়ে গেছেন, অর্থাৎ মনুষ্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। আমি সৌরভ গাঙ্গুলিকে অনুরোধ করব, দেখুন আমি তো এই কথাও জানি যে দুটো হাত, দুটো পা, একটা মুখ, দুটো চোখ এইসব থাকলে যে মানুষ হয় না, এটার কিন্তু উৎকৃষ্ট উদাহরণ বহু বহু রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো আজাদ কাশ্মীরের কথা বলেছেন, যে কথা পাকিস্তান বলে, পাকিস্তানের মুখের ভাষা বলছেন। অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন, চিন্তা করুন এদের দুজনের মধ্যে কিন্তু খুব ঝামেলা, কিন্তু একটা জায়গায় এরা সব ঠিক আছে। দেশের বিরোধী যখন হয় তখন তৃণমূল কংগ্রেসের সবাই এক্সে বার করে, অর্থাৎ তৃণমূল দলটাই দেশ বিরোধী। তৃণমূল দলটাই, যেখানে সারা দেশ অন্যান্য দলের সাংসদরা, আমি খুব চমৎকৃত হলো, ভালো লাগলো সুপ্রিয়া শুলে, তাদের সঙ্গে আমাদের একেবারে মতাগত পার্থক্য রয়েছে, কিন্তু সেখানে উনি দাঁড়িয়ে বলছেন উনি গর্বিত, এবং উনি দেশের হয়ে যে গেছিলেন বিভিন্ন দেশে অপারেশন সুধীরের কথা তুলে ধরতে, সেটা বলেছেন। আর আপনি উল্টো দিকে চিন্তা করুন তো, আমাদের বাংলার লজ্জা এরা, কল্যাণ ব্যানার্জি আজাদ কাশ্মীরের কথা বলছেন, ভাবতে পারছেন, পাকিস্তানের মুখের ভাষা বলছেন। অর্থাৎ এই তৃণমূল দল, তারা জানে তাদের কোন কথা বললে তাদের ভোটাররা খুশি হবে। তাদের ভোটাররা কারা এবার বুঝে দেখুন, যারা পাকিস্তানের প্রশংসা করলে খুশি হয়। তাই 2-2 4। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, খুব ইন্টারেস্টিংলি একটা ভালো প্রশ্ন আপনি করলেন, সেজন্যই আমি আরও বলছি যে এই রাজ্যে যে বাংলা ভাষা, বাঙালি বাংলা এসব বলছে, সারা ইতিমধ্যেই গতকাল 3 জন সন্ত্রাসবাদীকে ভারতীয় সেনা নিকেশ করে দিয়েছে, তার মধ্যে মাস্টার মাইন্ডও ছিল এবং 2 জন সেনা ছিল। অমিত শাহ সংসদে দাঁড়িয়ে আজকে বললেন যে ঘটনার দিনে যখন হয়েছে, তিনি 5 ঘন্টার মধ্যে তিনি পৌঁছে গেছিলেন বেসরান ভ্যালি, পাহালগামে, এবং যাতে এই সন্ত্রাসবাদীরা পাকিস্তান চলে যেতে না পারে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এবং সেই কারণে এই ঘটনার 96 দিনের মাথায় তাদের যারা মূল চক্রী, যারা মূল সন্ত্রাসবাদী, তাদেরকে খুন করা হয়েছে। চক্রীদের অবস্থা তো কি আপনারাও দেখেছেন, পাকিস্তান কোমর এখনও, যে কোমর ভেঙে দিয়েছে ভারত, সে কোমর এখনও সোজা করতে পারেনি। কিন্তু একটা রাজনৈতিক দল কোথায় খুশি হবে, তারা কিন্তু খুশি হতে পারছে না। পাকিস্তান যদি এই অপারেশন সিঁদুরে জিতত, মনে হয় তখন তারা খুশি হতো। ভাবতে পারছেন, দেশের খাচ্ছে, দেশের পড়ছে, দেশের মধ্যে আছে, দেশের থেকে, দেশের সংসদের মধ্যে থেকে তারা মাইনে পাচ্ছে, অথচ দেশ বিরোধী কথা বলছে। এই রকম দল শুধুমাত্র রাজনৈতিকভাবে নয় অনন্যা, এরা বিপজ্জনক দেশের জন্য। এই দেশ বিরোধী দলকে আমি অনুরোধ করব নির্বাচন কমিশনকে, যে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তারা কি আদৌ সাংসদ থাকার যোগ্য, এই প্রশ্ন উঠছে। আমি জানি না মহুয়া মৈত্রের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বা তাদের দলীয় সম্পর্ক কীরকম, কিন্তু মহুয়া মৈত্র আগেরবার যার সাংসদটা খারিজ হয়েছিল, কারণ তিনি বিদেশ থেকে পয়সা নিয়ে তার বিনিময়ে প্রশ্ন করেছিলেন, তাকে তৃণমূল যখন টিকিট দেয় আবার ভোটে দাঁড়ানোর জন্য, তাহলে বোঝা যায় যে তৃণমূল দল কীরকম। আমি জানি না ওই যে উনি উপঢৌকন পেয়েছেন, গিফট পেয়েছেন, টাকা পেয়েছেন, কি পেয়েছেন, তার থেকে 25-75 করেছেন কি না, নিশ্চিত করেছেন। না করে থাকলে এরকমভাবে তো তৃণমূল আবার তাকে টিকিট দিত না, তাই না? এটা সহজ প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন দেশের হয়ে সওয়াল করেছেন, আমি নিজে তার সঙ্গে স্বাভাবিকভাবে আমার দলের একেবারে 180% আমাদের অন্য মনোভাব। তিনি দেশের হয়ে বলেছি যে তিনি সত্যি কথা বলেছেন, দেশের হয়ে বলেছেন। কিন্তু এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি তো ক্লাস নিতে পারছেন না, আপনি একবার বলতে পারছেন না আপনার দলের সাংসদদের মহুয়া মৈত্র থেকে কল্যাণ ব্যানার্জিকে, যে আপনারা কার হয়ে কথা বলছেন, পাকিস্তানের হয়ে কথা বলছেন, যে দেশ আমাদের দেশের 26 জন নাগরিককে তারা খুন করেছে, ধর্ম দেখে খুন করেছে, আপনারা তাদের হয়ে সওয়াল করছেন। তাই আমি অনুরোধ করব, যদি আপনাদের ইন্টারভিউটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেন, আপনার দলের এগুলোকে সামলান। এইগুলো হচ্ছে দেশদ্রোহী, এদেরকে টিকিট দিয়ে তৃণমূল দল এবং তৃণমূল যারা দলের সমর্থক, তাদের যে মানে কী বলবো, বাংলা বিরোধী তো যা বটেই, তারা যে দেশ বিরোধী, এটা আরও একবার প্রমাণিত হচ্ছে। দেখুন, যার নিজের মনের মানে কি বলবো সংকীর্ণতা কোনো মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, কিলোমিটার, মিটারে মাপা যায় না, তার প্রশ্নের আমি কেন জবাব দেব? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার যা মুখের ভাষা, তিনি তো মহিলাদেরও সম্মান করে না, সেটা আলাদা জিনিস, এবং তার মনের সংকীর্ণতা, যিনি পরের মুখের ঝাল খান। আমার দেশের বিদেশমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী যখন বলছেন
ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় শক্তি ছিল না। এবং পরবর্তীকালে আমরা তো দেখেছি, দেখুন কিছু লোক থাকে না, ওই দুই পরিবারে ঝগড়া হচ্ছে, কিছু লোক থাকে তারা ওই গায়ে মানে না আপনি মোড়ল মতন হয়ে যান, তাদের পাত্তা পান না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এইখানে এই রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস তারা যখন বিশ্বাস করতে চাইছেন যে না আমরা দেশকে বিশ্বাস করব না, দেশের বিদেশমন্ত্রীকে বিশ্বাস করব না, দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করব না, আমরা কাকে বিশ্বাস করব? কে কি লিখেছে, কে কি বলেছে, স্পষ্ট ভারত বলে দিয়েছে মধ্যস্থতা হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এবার পাকিস্তান কার কাছে কি দাবি করেছে, পাকিস্তান কার কাছে কি প্রার্থনা করেছিল যখন তাদের মাজা ভেঙে গেছে, হাঁটু গেড়ে ট্রাম্পের কাছে তারা কি দাবি করেছিল, ট্রাম্প সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে বলেছেন যে পাকিস্তান আমাকে ফোন করেছিল। পাকিস্তান স্বাভাবিকভাবেই তাদের সব শেষ, তাদের নূর খান থেকে শুরু করে রাহিমিয়ার খান সব এয়ারবেস ধ্বংস হয়ে গেছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আজকে সংসদে দাঁড়িয়ে হিসেব দিয়ে বলেছেন, কিন্তু আমার দেশের কিছু রাজনৈতিক দল আছে যারা দেশকে বিশ্বাস করবেন না, দেশের সরকারকে বিশ্বাস করবেন না, দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করবেন না, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করবেন না, বিদেশমন্ত্রীকে বিশ্বাস করবেন না, তারা বিশ্বাস করবেন কোনো এক সংস্থাকে, অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে। এটা হচ্ছে তফাৎ, এটা হচ্ছে কারা জাতীয়তাবাদী আর কারা জাতীয় বিরোধী, এই কয়েকটা কথাতেই এই তফাৎটা এসে যায়। আর কল্যাণবাবু যেটা বলেছেন, বললাম তো, তিনি তার নিজের শিক্ষা, সংস্কৃতি, রুচি এবং তার যে দল এবং সেই দলের যে স্ট্যান্ড সেইটাই তিনি স্পষ্ট করে দিয়েছেন। বলুক তৃণমূল কংগ্রেস, এর আগেও তো মহুয়া মৈত্রক সম্পর্কে বোধহয় একটা কিছু মন্তব্য করেছিলেন, তখন তৃণমূল কংগ্রেস সেটা খণ্ডন করেছিল, আজকে করুক। যদি আজকে তৃণমূল কংগ্রেস এটা খণ্ডন না করে তাহলে জানবো যে তৃণমূল কংগ্রেসেরও এটাই স্ট্যান্ড যে তারা দেশের সরকারকে বিশ্বাস করে না, বিশ্বাস করে বিদেশি শক্তিকে। পেহেলগাঁও কাণ্ডের পরে ভারত পাক ম্যাচ নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি সওয়াল করছেন এর পক্ষে এবং তিনি বলছেন পেহেলগাঁওয়ের ঘটনায় মৃত্যু কাম্য নয়, তবে খেলা খেলার মতো চলা উচিত। ভারত পাকিস্তান ম্যাচ হবে শুনে আমি খুশি। তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক ছিলেন, তার কাছ থেকে এহেন মন্তব্য কি আমরা আশা করতে পারি? দেখুন, যেদিন তিনি বরিশা থেকে স্পেনে ছুটে গেছিলেন শিল্প করার জন্য, সেদিন থেকে আমি জানি না উনি মানে ক্রিকেটার নাকি ওই জনপ্রিয় একটা শোয়ের হোস্ট নাকি তিনি শিল্পপতি, আমার গুলিয়ে গেছে। তো সৌরভ গঙ্গোপাধ্যায় যখন এই পেহেলগাঁও বা তিনি ক্রিকেট নিয়ে কথা বলছেন, ভারত পাকের মধ্যে ক্রিকেট হওয়া প্রয়োজন তিনি মনে করছেন, আমি জিজ্ঞাসা করব এই সৌরভ গাঙ্গুলি যখন বাংলাদেশে নিয়মিত হিন্দু হত্যা হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সৌরভ কিছু বলেছিলেন? আচ্ছা, বাংলাদেশ নিয়ে উনি বলবেন না, পাকিস্তান নিয়ে বলবেন। আচ্ছা, আমার রাজ্যে যখন মোথাবাড়ি হলো, মুর্শিদাবাদ হলো, শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হলো, মহেশতলা রবীন্দ্রনগর হলো, তখন কি সৌরভ গাঙ্গুলি মুখ খুলেছিলেন? না, খুলেননি। তাই সৌরভ গঙ্গোপাধ্যায় কী বললেন, কি চাইলেন, আমি সেটার উপর ভরসা করব না। আমার দেশের যে সরকার তারা কি সিদ্ধান্ত নেন, বা বিসিসিআই যদিও স্বাধীন সংস্থা, তারা কি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকে। উল্টোটা বলবো, এই কুকুরের নামে যে ভোটার কার্ড হয়েছে এটাই ছিল এবং এটাই ধরা পড়েছে এখন। এইখানে রাজ্যে আমরা কি দেখেছি, একজন মহিলা, তার বাবার নাম কলকাতা নাইট রাইডার্স, এই কাণ্ড করে রেখেছে তৃণমূল এই রাজ্যে। আমরা এখানে দেখেছি যে এক একজন তারা দুটো কেন্দ্রে ভোটার, বাংলাদেশি পাসপোর্ট অথচ ভারতীয় আধার কার্ড রয়েছে, ভারতীয় ভোটার কার্ড রয়েছে, এটা দেখেছি আমরা এই রাজ্যে। দেখেছি তৃণমূল নেত্রী এই উত্তর 24 পরগনার রত্না বিশ্বাস, তিনি বলেছেন বাংলাদেশিদের ভোটার কার্ডে নাম তুলে দাও। আমি আপনাকে বলছি, তৃণমূল যে মিথ্যেবাদী সেটা ইতিমধ্যে জনতা জেনে গেছে। একটু আগে বললাম না, মিথ্যেবাদী মমতা জেনে গেছে জনতা। কেন বললাম? আমি দুটো উদাহরণ দিচ্ছি। কয়েকদিন আগে পার্থপ্রতিম রায়, কোচবিহারের তৃণমূল প্রাক্তন সাংসদ, তিনি একটি ভিডিও পোস্ট করেন এবং সমস্ত সংবাদ মাধ্যম চালায় যে গুরুগ্রামে বা মানে গুরুগ্রাম, হরিয়ানার গুরুগ্রামে পুলিশ পরিযায়ী শ্রমিকদের উপর অসহনীয় অত্যাচার করছে, মারধর হচ্ছে। আমি লাইভ শোতে বসে ঘণ্টাখানেক সুমন সেই শোতে বসে আমি প্রমাণ করে দিই, এটা 12 দিন আগেকার একটা ভিডিও, এবিপিরই একটি অন্য চ্যানেল সেটাকে টেলিকাস্ট করেছিল তাদের ইউটিউব চ্যানেলে। পার্থপ্রতিম রায় কী করলো, ভিডিওটা ডিলিট করে লেজ গুটিয়ে ক্ষমা চেয়ে পালিয়ে গেল। 8 বার এডিট করা হয়েছিল ভিডিওটা। আজকা ব্যানার্জি একটা ভিডিও পোস্ট করেছেন, সঞ্জিনুর খাতুন,
তিনি তার পরিবার তার ছেলেকে নাকি অত্যন্ত অত্যাচার করা হয়েছে, ছেলেটাকে নাকি মারধর করা হয়েছে, 25,000 টাকা চাওয়া হয়েছে। গতকাল সাউথ দিল্লির পুলিশ ডেপুটি পুলিশ কমিশনার তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন পুরো মিথ্যে। আপনারা দেখাতে পারবেন, ইতিমধ্যেই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ যে উনি ওনার বাচ্চাকে ছেলেটাকে নিয়ে উনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। কত বড় মিথ্যাচারিতা! এবার যেই টাইমটা উনি বলেছিলেন সেই টাইমেই কত বড় মিথ্যাচারিতা চিন্তা করুন। এবারে সানজিনুর রহমান তিনি স্বীকার করেছেন যে তার এক কাকা তৃণমূল নেতা বাপি খান মালদায় থাকেন, তিনি এই ভিডিওটা তাকে করতে বলেছিলেন এবং এই ভিডিওটা ছড়িয়েছিল বীরভূমের এক সাংবাদিক। আমি জানি না সে সাংবাদিক কিনা, সাংবাদিকদের নামে কলঙ্ক। সুদীপ দাস সেইটাকে ছড়িয়েছে বিভিন্ন জায়গায়। অবিলম্বে সুদীপ দাসকে গ্রেপ্তার করা হোক, আমি অনুরোধ করব দিল্লি পুলিশ এসে গ্রেপ্তার করুক। এবং ভুয়ো ভিডিও ফেক ভিডিও ছড়ালে যদি মমতা ব্যানার্জির পুলিশ চলে যেতে পারে বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার করতে, তাহলে মমতা ব্যানার্জিকে কেন গ্রেপ্তার করা হবে না? কারণ তিনি ফেক ভিডিও ছড়িয়েছেন, এই প্রশ্ন রয়েছে। এবং আপনাদের মাধ্যমে আমি দিল্লি পুলিশকে অনুরোধ করব যে আপনারা পুলিশ পাঠান, যে ফেক ভিডিও যারা ছড়ায়, অন্যায় যারা করে, অন্যায় যারা সহে তাদের প্রত্যেককে সাজা দেওয়া দরকার। একজন পরিযায়ী শ্রমিক, তাকে খুন, মমতা ব্যানার্জির দল বলল এই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে। ওই ঋতব্রত বালিশ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন, বাইট দিলেন টিভিতে। কি দেখা গেল? সেই মহিলার সেই ছেলেটির, তার স্ত্রী যে মৃত পরিযায়ী শ্রমিক, তার স্ত্রীর একটি পরকীয়া অ্যাফেয়ার রয়েছে। সেই অ্যাফেয়ার তার স্ত্রী এবং তার ওই প্রেমিক মিলে খুন করেছে সেই ছেলেটিকে। এরা বলে দিল পরিযায়ী। পশ্চিমবঙ্গে কতজন ধরা পড়ছে আপনি বলুন তো? একরামুল মোল্লা, হাবিবুর কী নাম, হাবিবা খাতুন, এরা ধরা পড়ছে পশ্চিমবঙ্গে, নলহাটি থেকে, ডোমজুর থেকে, বিভিন্ন জায়গা থেকে। এদেরকে ভাগ্যিস পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। যদি ও ভিন রাজ্যে, যদি বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে যদি ধরা পড়তো, তখন বলতো বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে। আচ্ছা, চলে আসি দক্ষিণ ভারতে। কর্ণাটকাতে 300 জন পরিযায়ী শ্রমিককে তারা বাংলাদেশি বলে তাকে ধরা পড়েছে। মমতার প্রিয় ভাই স্টালিন তামিলনাড়ুতে, সেখানে খেদানো হচ্ছে একের পর এক। মুর্শিদাবাদের আমাদের 4 জন পরিযায়ী শ্রমিককে নিগ্রহ করা হয়েছে। কই অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি, ভাইপোমণি পিসিমণি কেউ একবারও কথা বলেন না তো? কেরালাতে অপারেশন ক্লিন চলছে, যে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খেদাও। এবং অন্যান্য রাজ্যে, পাঞ্জাবে ভাবতে পারছেন পরিযায়ী শ্রমিকদের ওপর কি নির্মম অত্যাচার, তাদেরকে ইলেকট্রিক শক পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু পিসিমণি ভাইপোমণি তারা ইন্ডি জোটের সদস্য, তো তাই মুখে সেলোটিন, স্পিকটি নট। তাই আমি আপনাদের বলতে চাই, আমাদের দেশে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই। কিন্তু মমতা ব্যানার্জি যে খেলাটা খেলছেন, পরিযায়ী শ্রমিকদের ভয় দেখাচ্ছেন। পরিযায়ী শ্রমিকরা কী বলছেন? আজকে ভিডিও আছে, তারা বলছেন আমরা বাংলায় ফিরবো না, কারণ বাংলায় আমাদের টাকা নেই। মমতা ব্যানার্জি বলছেন অর্ধেক রুটি খাবেন। কেন খাবেন? যা তারা ওখানে যদি পুরো ডাল ভাত, সপ্তাহে একদিন ডিম, একদিন মাছ, 2 সপ্তাহে একদিন মাংস খেতে পারেন, আপনার অসুবিধা কী হচ্ছে? নাকি আপনি চান যে আমাদের রাজ্যের যে গরিব পরিযায়ী শ্রমিকরা তারা হাড়হাবাতেই থাকবেন আর আপনার ছেলেরা থাকবে দুধে ভাতে, তাই তো? তা না হলে পরিযায়ী শ্রমিকরা বলছেন যে আমাদের এখানে অনুপ্রবেশকারীদের জন্যই আমাদের ঝামেলা হচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখুন আপনারা, তারাই অনুপ্রবেশকারীদের ধরিয়ে দিচ্ছে, তারা বাংলাদেশি আর রোহিঙ্গাদের ধরিয়ে দিচ্ছে। কারণ তারা জানে এরা থাকলে আমাদের নিরাপত্তা নেই, আমাদের চাকরির ওপরে টান পড়বে, আমাদের পেটে টান পড়বে। তাই মমতা ব্যানার্জি এই যে একটা মিথ্যাচার চালাচ্ছেন, বাংলার লজ্জা উনি, বাংলার গর্ব নন।